শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাথ টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আমি তোমাদের গণিত শিক্ষক মুখলেসুর রহমান তোমাদের সঙ্গে আছি। তো চলো আজকে আমরা অধ্যায় 5-এর যে সৃজনশীল অঙ্কগুলো দিয়েছিলাম সেই সৃজনশীল অঙ্কগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম অঙ্কটি ছিল কি, দেখো যে 5টি পেন্সিলের দাম 60 টাকা, বলেছে একটি পেন্সিলের দাম কত। তো আশা করি অঙ্কটা বোঝানো লাগবে না, কারণ এরকম অঙ্ক তোমরা অনেক করেছো অলরেডি। তো 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি পেন্সিলের দাম অবশ্যই কম হবে, আর কম হলে আমরা কি করব, ভাগ করব, তাই না? তাহলে 60কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে একটি পেন্সিলের দাম কত। তারপরে বলেছে যে 9টি পেন্সিলের দাম কত হবে। তো 9টি পেন্সিলের দাম কি তুমি বলতে পারবা না। কেন পারবা না? কারণ একটি পেন্সিলের দাম তোমার জানা নেই, তাহলে একটি পেন্সিলের দাম তোমাকে জানতে হবে। তাহলে একটি পেন্সিলের দাম তুমি ক নম্বরে পেয়ে যাবা, তাহলে তুমি 9টি পেন্সিলের দাম কিন্তু বের করতে পারবা, ঠিক আছে? যদি তোমাকে বলা হয় যে 10টা গরুর দাম কত, তুমি বলতে পারবা না। কেন পারবো না? কারণ একটি গরুর দাম তোমার জানা নেই। এর জন্য তোমাকে বুঝতে হবে আগে একটির হিসাব করতে হবে, ঠিক আছে? তারপরে বলেছে যে 144 টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে। তো তুমি কি বলতে পারবা 144 টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? বলতে পারবো না। কেন পারবো না? কারণ একটি পেন্সিলের দাম তোমাকে বলে দেওয়া হয়নি। তাহলে একটি পেন্সিলের দাম তোমাকে জানতে হবে। তাহলে এটাও তাই, আমরা ক নম্বরে পেয়ে যাব যে একটি পেন্সিলের দাম কত। তার মানে একটার হিসাব করলে বাকিগুলো আমরা সব পেয়ে যাব, ঠিক আছে? তো চলো অঙ্কগুলো আমরা করি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে করা আছে, এখানে না বোঝার কিছু নাই। তো প্রথম প্রশ্ন করেছিল কি যে একটি পেন্সিলের দাম কত। তুমি সুন্দরভাবে লিখবা যে 5টি পেন্সিলের দাম 60 টাকা, তারপরে লিখবা একটি পেন্সিলের দাম। তো তোমরাই বলো 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি পেন্সিলের দাম কি হবে? কম হবে। আর আমরা তো সবাই জানি যে কম হলে ঐকিক নিয়মে কি করতে হয়? ভাগ করতে হয়। এই যে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এবার খ নম্বর বলেছিল 9টি পেন্সিলের দাম কত, তাহলে একটি পেন্সিলের দাম তোকে জানতে হবে। এই যে তুমি ক নম্বরে পেয়েছো একটি পেন্সিলের দাম কত, 12 টাকা। তো এটাই লিখো যে একটি পেন্সিলের দাম 12 টাকা, অতএব 9টি পেন্সিলের দাম। তাহলে একটি পেন্সিলের দাম যদি 12 টাকা হয়, তাহলে 9টি পেন্সিলের দাম কি হবে? বেশি হবে না? অবশ্যই বেশি হবে। আর বেশি হলে আমরা জানি কি করতে হবে? গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে এখন হচ্ছে গ নম্বর অঙ্কটি। তো গ নম্বর অঙ্কটি কী বলেছিল যে 144 টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে একটি পেন্সিলের হিসাবটা কী। তা আমরা দেখেছি যে একটি পেন্সিলের দাম 12 টাকা, তাহলে ওই কথাটা একটু উল্টা করে লিখবো। কী লিখবো? যে 12 টাকায় পাওয়া যায় একটি পেন্সিল, কারণ তোমার কাছ থেকে চেয়েছিল এবার পেন্সিল। তাহলে যেটা চাই সেটা ডান পাশে রাখতে হয়। তাহলে 12 টাকায় পাওয়া যায় একটি পেন্সিল, আর টাকা কত বলেছিল? 144 টাকা। যে এই 144 টাকায় কতটি পেন্সিল পাওয়া যাবে। তাহলে তুমিও সুন্দরভাবে লেখো যে 144 টাকায় পাওয়া যায়। তাহলে এখন তুমি কি করবা? অনেকবার শিখিয়েছি সহজ পদ্ধতিতে, যখন ডান পাশে 1 আসবে তখন এই দুইটা সংখ্যা আমরা ভাগ করব। কোনো চিন্তা করার দরকার নাই। যখন দেখব যে অঙ্ক লেখার সময় ডান পাশে 1 এসেছে, তখন আমরা এই দুইটা সংখ্যা ভাগ করে ফেলবো। এই দুইটা সংখ্যা ভাগ করব। তাহলে ভাগের সময় কোনটা আগে লিখবো? বড়টা আগে লিখবো। এই যে 144 ভাগ 12 সমান হচ্ছে 12, ঠিক আছে? আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনারা। তো এখন চলো আমি তোমাদেরকে পরের অঙ্কটি করাই। আচ্ছা, পরের অঙ্কটি করানোর আগে আমি অঙ্কটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে ভিডিওতে। তোমরা স্ক্রিনশট মেরে নেবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ 1-এর ক নম্বর অঙ্ক এটি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 1-এর খ নম্বর অঙ্ক। তারপরে এটা হচ্ছে 1-এর গ নম্বর অঙ্ক। ভাগগুলো তোমরা পারো, এই জন্য নতুনভাবে আমি আর গুণ ভাগ ওইভাবে করে দিই না। যেটা একটু কঠিন সেটা একটু করে দিয়েছি সাইডে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। এখন আমরা করব 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কটি দেখো আরও সহজ। কথাগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে, না বুঝলে কিন্তু অঙ্ক পারবো না। কারণ কয়েকদিন পর তোমরা 5-এ উঠে যাবা, এগুলোই কিন্তু 5-এ আছে অঙ্কগুলো। একটু ভালো করে বুঝে যেতে হবে ক্লাস 4-এর অঙ্কগুলো যে পারবে 5-এর অঙ্কগুলো সে এমনিতেই পারবে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে দেখো যে ভাজক ভাগশেষ এর 3 গুণ। তো এই লাইনটা তুমি যদি না বুঝো তাহলে তোমাকে ক্লাস 1-এ ভর্তি হতে হবে। কি বলল? যে ভাজক ভাগশেষের 3 গুণ, মানে ভাজক তুমি যদি বের করতে চাও তাহলে ভাগশেষকে 3 দিয়ে গুণ করতে হবে। এই কথাটা কে বুঝে না বলো?
ভাজক ভাগশেষের 3 গুণ। এই যে বলেই তো দিয়েছে 3 কী করতে হবে, গুণ করতে হবে কার সাথে, ভাগশেষের সাথে। এই যে ভাগশেষ দেওয়া আছে এখানে 2, মুখে মুখে বলতে পারবো, তাহলে ভাজক কত হবে, 3 দুগুণ 6। তারপরে বলেছে যে ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে তুমি যদি ভাগফল বের করতে চাও তাহলে ভাজককে 4 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। এই কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি একটু ফিল করো, ফিল করলে দেখবো খুব মজা লাগবে অঙ্কগুলো করতে। ভাজক ভাগশেষের 3 গুণ, তার মানে ভাগশেষকে 3 দিয়ে গুণ করলে আমরা ভাজক পাবো। ভাগফল ভাজকের 4 গুণ, তার মানে ভাজককে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা ভাগফল পাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ক নাম্বার, ভাজক কত, তাহলে এই যে ভাজক এখানেই তো আছে যে ভাগশেষকে 3 দিয়ে কী করতে বলেছে, গুণ করতে বলেছে, যে তুমিও গুণ করবা। এই যে দেখো আমি গুণ করেছি ক নাম্বারটা, যে ভাজক সমান এই যে ভাগশেষ কত দেওয়া আছে 2, এই যে 2 গুণ কত, এই যে 3, এই যে 3 দুগুণ 6। কী বুঝনি বলো আমাকে। আচ্ছা, তারপরটা বলেছিল যে ভাগফল কত, খ নাম্বার, তো বলে তো দিচ্ছে যে ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে তুমি যে ক নাম্বারে পেয়েছো ভাজক, এই যে ভাজক পেয়েছো, ভাজক কত পেয়েছো 6। এখন 6কে 4 দ্বারা কী করতে বলেছে, গুণ করতে বলেছে, তো তুমিও গুণ করবা। এই যে ভাগফল সমান 6 গুণ 4, 6টা কি আমাদের ভাজক, ভাজকের সাথে 4 কী করব, গুণ করব। গুণ করলে আমরা কাকে পাবো, ভাগফল, কারণ এখানে তাই বলা হয়েছিল যে ভাগফল ভাজকের 4 গুণ। 4 কার সাথে গুণ হবে, ভাজকের সাথে। তাহলে এই যে ভাজক পেয়েছি আমরা কত, 6, 4 গুণ 6, 4 ছক 24। গ নম্বরটা কী বলেছিল, ভাজ্য কত, ভাজ্য। গ নম্বরটা বলেছিল ভাজ্য কত, তো তুমি ভাজ্য সূত্র লিখবা। আমরা তো জানি ভাজ্য সূত্র যে এইটা, যে ভাজ্য সমান কি জানি আমরা, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমি শুধু মানগুলো বসিয়ে দিবা। এই যে ভাজক কত পেয়েছো 6, এই যে ভাজকের নিচে 6, গুণের নিচে গুণ, তারপরে ভাগফল, এই যে ভাগফল কত 24, এই যে ভাগফলের নিচে 24, এই 2টা ব্র্যাকেট ছিল, এখানেও 2টা ব্র্যাকেট দিয়েছি, এই যে যোগ, এই যে যোগ, আর এই যে ভাগশেষ, যে তোমার উদ্দীপকে দেওয়া ছিল ভাগশেষ কত 2, এই যে এখানে এই যে ভাগশেষ 2, তাহলে তুমি এখানে ভাগশেষ 2 বসিয়ে দেবা। এই তো, আর তো কিছু নাই রে বাবা, এখন শুধু হিসাব করবা। তাহলে 6-এর সাথে 24 গুণ করলে 144 হয়, তার সাথে আবার 2 যোগ করলে 146। তোমরাই বলো, অঙ্কগুলো অনেক মজা না, অনেক মজা, খালি একটু বুঝতে হয়। হ্যাঁ, অঙ্ক করার সময় মন খারাপ করে বসতে হবে না, খুব মজা করে অঙ্কগুলো করবা, তাহলে দেখবা খুব ভালো লাগবে। ঠিক আছে, অঙ্ক করতে হবে আনন্দের সহিত, তাহলে অঙ্কগুলো করতে তোমাদের ভালো লাগবে। তো চলো এখন 3 নম্বর অঙ্কটি করাই। 3 নম্বর অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে হবে, এটাও খুব সহজ এবং খুব সুন্দর একটা অঙ্ক। কি বলেছে দেখো, এখানে বলেছে যে মা মানে মাতা ও কন্যা মানে মা এবং মেয়ে, এই দুইজনের বয়স দেওয়া আছে 60 বছর। কথাগুলো বোঝার চেষ্টা করো। মনে করো তোমার মা আর তুমি, তোমাদের দুইজনের বয়স হচ্ছে 60 বছর। তাহলে এই যে 60 বছর, এটা কার বয়স, দুইজনের, মা এবং মেয়ের। আচ্ছা, তো তারপরে বলা হচ্ছে যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কি বলল, মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ। তার মানে মায়ের বয়স তুমি যদি বের করতে চাও তাহলে কন্যার বয়সের সাথে 3 কী করতে হবে, গুণ করতে হবে। এই যে খ নম্বরটা বলেছিল মায়ের বয়স কত, মানে মাতার বয়স কত। তো এখানে তো বলেই দিয়েছে তোমাকে আগের অঙ্কের মতোই, যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, মানে কন্যার বয়সের সাথে 3 গুণ করলে তুমি মায়ের বয়সটা পেয়ে যাবা। তাহলে দেখো উদ্দীপকে কিন্তু কন্যার বয়স দেওয়া নাই, তাহলে মায়ের বয়স বের করতে হলে তোমাকে আগে কন্যার বয়স লাগবে, সেই কন্যার বয়সের সাথে 3 গুণ করে দিলেই তুমি কিন্তু মায়ের বয়সটা পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন ক নম্বরে বলেছে কন্যার বয়স কত, তাহলে প্রথমে কন্যার বয়স বের করতে হবে। তাহলে দেখো এই জায়গাতে যে 60 বছর, এটা কয়জনের বয়স, 2 জনের, মা এবং মেয়ে। তো যদি কন্যার বয়স বের করতে চাই এখান থেকে, তাহলে অঙ্কটা আমরা কীভাবে করব, তাই না? আচ্ছা, তো কন্যার বয়স যদি বের করতে চাই তাহলে এখান থেকে মায়ের বয়সটা বাদ দিতে হবে না, বাদ দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে মায়ের বয়স দেওয়া নাই,
মায়ের বয়স বলা আছে যে কন্যার বয়সের 3 গুণ, মানে মায়ের বয়স বের করতে হলে কন্যার বয়সের সাথে 3 গুণ করতে হবে। তাহলে অনেক ঝামেলার মধ্যে আমরা পড়ে গেলাম, তাই না? কোনো ঝামেলা নাই, অঙ্কটা শুধু বুঝতে হবে। তাহলে আমরা কন্যার বয়স প্রথমে বের করব কিভাবে, আমি খুব সহজে একটু বলি যে এই যে 60 বছর তোমরা দেখতেছো, এটা হচ্ছে দুইজনের বয়স, কার? মা এবং মেয়ের। আর এখানে একটা বলা ছিল যে মায়ের বয়স হবে কন্যার বয়সের 3 গুণ। তার মানে এই যে 60 আছে না, এখান থেকে 3 অংশ হবে মায়ের আর বাকি 1 অংশ হবে কন্যার। তার মানে 60কে তুমি 4 দিয়ে ভাগ করবা, 60কে 4 দিয়ে ভাগ করে 3 অংশ মাকে দিয়ে দিবা এবং বাকি অংশটা হবে কার? বাকি অংশটা হবে কন্যার। আমি এটা চিত্রের সাহায্যে বুঝাই। মনে করো এই যে একটা আমি আঁকাইলাম, এটা একটা চিত্র দিলাম। মনে করো এই টোটাল জিনিসটা হচ্ছে 60, তাহলে মা কন্যার বয়সের 3 গুণ হবে। তা আমি 3 অংশ মাকে দিয়ে দিব। এই যে এটা হলো 1 অংশ, এটা হলো 1 অংশ, 2 অংশ, আর এটা হলো 1 অংশ, 3 অংশ। এই যে এই 3 অংশ এটা হচ্ছে মায়ের, আর বাকি থাকলো 1 অংশ, এই 1 অংশটা আসলে কন্যার। তার মানে এই জিনিসটাকে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করে 3 ভাগ মাকে দিয়ে দিতে হবে আর 1 ভাগ কে পাবে? কন্যা পাবে। মানে সেটাই হচ্ছে বয়স। আমি জাস্ট হলো ধারণা করে বুঝালাম। তার মানে 60কে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করে 3 অংশ কাকে দিয়ে দেব? মায়ের ভাগে, আর 1 অংশ হচ্ছে কার? মেয়ের ভাগে। ঠিক আছে, তো চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। আচ্ছা, তারপর গ নম্বরটা বলে দিই। 10 বছর পর মাতা এবং কন্যার বয়সের সমষ্টি কত? তো শুধু 10 যোগ করব তাহলে হয়ে যাবে, কারণ দেখো এখানে দেওয়াই আছে 60 বছর। এই যে মা এবং কন্যা দুইজনের বয়স কিন্তু 60 দেওয়া আছে। এখন শুধু বলেছে 10 বছর পর, তাহলে 10 এটার সাথে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 10 বছর পর কত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে মা এবং কন্যা দুইজন, এর জন্য 10 আমরা যোগ করব 2 বার। বট গাছের একটা অঙ্ক করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে গাছ ছিল 2টা, এর জন্য 150 আমরা কয়বার যোগ করেছিলাম? 2 বার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মা এবং কন্যা, এখানেও ব্যক্তি 2 জন, তাহলে 10 আমরা এটার সাথে কয়বার যোগ করব? 2 বার যোগ করব। কারণ 10 বছর পর মায়ের বয়সও যেমন বাড়বে, কন্যার বয়সও কিন্তু বাড়বে। ঠিক আছে, আশা করি তোমরা ফিল করতে পেরেছো। তো এখন চলো আমরা 3 নম্বর অঙ্কটি করাই। তো 3-এর ক নাম্বার কি বলেছিল যে কন্যার বয়স কত? তো একটু আগে বললাম যে 60 বছরকে 4 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। এই যে 4 দিয়ে ভাগ করা হয়েছে, কিন্তু এই 4 কোথা থেকে আসলো? এই যে এখানে একটু আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা দেখেছিলাম যে মায়ের বয়স বলা ছিল যে কন্যার বয়সের 3 গুণ। দেখো এটা লিখেছি, কিন্তু কন্যার বয়স কারোর সাথে তুলনা করা নাই। এর জন্য লিখতে হবে যে কন্যার বয়স কন্যার বয়সেরই 1 গুণ। ঠিক আছে, যেহেতু কন্যার বয়স কারোর সাথে তুলনা করা নেই, এর জন্য ওটা লিখতে হবে যে কন্যার বয়সটা কন্যার বয়সেরই 1 গুণ। আর মায়ের বয়স বলা ছিল যে কন্যার বয়সের 3 গুণ। এখন আমরা এটা যোগ করব। এই যে তাহলে এখানে মা আর কন্যা না, এই যে লিখেছি মা এবং কন্যার বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। তো কন্যার বয়সের 1 গুণ আর কন্যার বয়সের 3 গুণ, তাহলে যোগ করলে কয় গুণ হবে? 4 গুণ। তাই লিখেছি দেখো কন্যার বয়সের 4 গুণ। ঠিক আছে, যদি নাও বুঝতে পারো এই অংশটুকু মুখস্থ করে নিবা। আচ্ছা, তারপরে কন্যার বয়স। তাহলে আমরা কি বলেছিলাম যে মোট বয়স ছিল কত? 60। সেই 60কে আমরা 4 দিয়ে ভাগ করব। এই যে ভাগ করলে এই যে আবার এখানে চিত্র দিয়ে বুঝাই, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো এই যে এটা ছিল 60 বছর, এটাকে 4 ভাগ করলাম, 1 2 3 4। এই যে 1 2 3 4। তো এই যে ভাগ করার পরে প্রতি অংশে কত হয়েছে? 15। তার মানে এখানেও 15, এখানেও 15, এখানেও 15, এখানেও 15। এখন এই অংশটা হচ্ছে কার? কন্যার। আর এই যে 3 অংশ, এই 3 অংশ, এই 3 অংশ হচ্ছে কার? মায়ের। তো এই 3টা 15 যোগ করে দেখো 45 হবে। আর 45 আর 15 যোগ করলে আবার 60 হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন ওই খ নাম্বার চলে যাই। খ নাম্বার কি বলেছিল? আচ্ছা, ভাগ যে এটা হয়েছে মনে রাখার আরও বুদ্ধি আছে। কিভাবে? কন্যা এবং মা দুইজন, তাই না? তো এখানে কন্যা নিশ্চয় ছোট হবে মায়ের চেয়ে, তো ছোট করতে হলে কী করবা? ভাগ করবা। আর মা যেহেতু কন্যার চেয়ে বেশি হবে, মানে বড় হবে, এর জন্য বেশি, তো বেশি হলে কী করতে হয় আমরা জানি? গুণ করতে হয়। ওইভাবে মনে রাখতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মায়ের বয়স লিখবো। বলেছিল কি যে কন্যার বয়সের 3 গুণ। এই যে কন্যার বয়স কত? 15। এই যে 15,
তার সাথে 3 কী করতে বলেছিল? গুণ। এই যে গুণ করা হয়েছে, তাহলে 3 15 45 বছর। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ক নম্বর এবং খ নম্বর। এটা 5-এ তো অঙ্কটা আছে, তোমাদের কাজে লাগবে, এখন শিখে নাও। তারপরে বলেছে 10 বছর পর মা ও কন্যার বয়সের সমষ্টি কত? তো এই যে 10 শুধু যোগ করে দিব, তা মা এবং কন্যার বয়সের সমষ্টি দেওয়াই ছিল উদ্দীপকে 60, তাহলে 60-এর সাথে আমরা 10 দুইবার যোগ করবো। কেন দুইবার যোগ করবো? কারণ এখানে ব্যক্তি 2 জন, মা এবং কন্যা, এর জন্য 10 আমরা দুইবার যোগ করব। ঠিক আছে, আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছেন। তো আমি আরেকবার দেখিয়ে দিই তোমাকে ভিডিওতে, তোমরা স্ক্রিনশট মেরে নিবা। তো তারপরে আমরা করব হচ্ছে 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটি আমরা করব এখন। আচ্ছা, 4 নম্বর অঙ্কটি আমাদের কী ছিল? আমরা চলো একটু দেখি, আমরা ঘুরে আসি আগে উদ্দীপক থেকে। 4টি মুরগি নিশ্চয়ই চিনো, এবং 3টি হাঁসও অবশ্যই চিনো। তো বলেছে যে 4টা মুরগি এবং 3টা হাঁসের দাম এই টাকাটা, 639 টাকা। তারপরে বলা হয়েছে একটি হাঁসের দাম 85 টাকা। ঠিক আছে, তো এখানে বলা হলো যে 4টা মুরগি এবং 3টা হাঁসের দাম হচ্ছে 639 টাকা। তারপরে বলেছে যে একটি হাঁসের দাম 85 টাকা। ঠিক আছে, তো ক নম্বর বলেছিল 3টি হাঁসের দাম কত? 3টি হাঁসের দাম কত? তো প্রথম প্রশ্নটি ছিল 3টা হাঁসের দাম কত? যে তুমি কি 3টা হাঁসের দাম বলতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ একটি হাঁসের দাম জানতে হবে আগে, তাই না? তো দেখো একটি হাঁসের দাম দেওয়া আছে এখানে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো 3টা হাঁসের দাম কত। তাহলে একটি হাঁসের দাম 85 টাকা লিখবো, অতএব 3টি হাঁসের দাম। তো একটি হাঁসের দাম যদি 85 টাকা হয়, তাহলে 3টা হাঁসের দাম কি হবে? অবশ্যই বেশি হবে, আর বেশি হলে আমরা কি করব? গুণ করব। শেষ। 4টি মুরগির দাম কত? তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে 639 টাকা, এটা কিন্তু 4টা মুরগি এবং 3টা হাঁসের দাম। তো তোমাকে বলেছে এই 4টা মুরগির দাম কত, তাহলে এর ভিতর কে কে আছে? এই টাকার ভিতর কার কার দাম আছে? মুরগি এবং হাঁস। তো শুধু মুরগির দাম চেয়েছে, তাহলে এখান থেকে হাঁসের দাম বিয়োগ করে ফেলবো। তাহলে এই যে 3টি হাঁসের দাম আমরা পাবো, ওখান থেকে বিয়োগ করলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চলো একটি মুরগি ও একটি হাঁসের দামের পার্থক্য কত? তো পার্থক্য মানে আমরা কি জানি? বিয়োগ। মানে একটা মুরগির দাম বের করতে হবে, আর একটি হাঁসের দাম তো দেওয়াই আছে। আর আমরা ক নম্বরে আমরা একটি মুরগির দাম ওখান দিন বের করে নিব, যে মানে খ নম্বর থেকে 4টি মুরগির দাম এখানে আছে, আমরা একটি মুরগির দাম বের করে নেব। এক কথায় একটি মুরগির দাম বের করব, একটি হাঁসের দাম বের করব, সেই দুইটা দাম আমরা কি করব? বিয়োগ করব, কারণ পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তো চলো অঙ্কটি আমরা করি। তো প্রথম প্রশ্নটি আমাদের কি ছিল? যে 3টা হাঁসের দাম কত? তো দেখো সুন্দরভাবে লিখেছি আমরা যে একটি হাঁসের দাম 85 টাকা, অতএব 3টি হাঁসের দাম। এখন তুমি যদি এগুলো না বুঝো, তাহলে তোমাকে ক্লাস 1-এ ভর্তি হতে হবে। কিন্তু দেখো এগুলো ক্লাস 2-এর অঙ্ক। একটা হাঁসের দাম যদি 85 টাকা হয়, তাহলে 3টা হাঁসের দাম অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলেছিল 4টা মুরগির দাম কত? তা আমরা জানি যে এই যে 639 টাকা, এটা কিন্তু হাঁস এবং মুরগির দাম, হাঁস এবং মুরগির দাম। তো তোমাকে শুধু বলেছে 4টা মুরগির দাম কত, তাহলে হাঁসের দামটা কী করতে হবে? বাদ দিতে হবে না? তো 3টা হাঁসের দাম কত? 255 টাকা। যেখানে আমরা পেয়েছি 3টা হাঁসের দাম 255 টাকা, শুধু বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাব 4টি মুরগির দাম 384 টাকা। ঠিক আছে, তারপরে কি বলেছিল? যে একটি মুরগির দাম এবং হাঁসের দামের পার্থক্য কত? তাহলে তোমাকে একটি মুরগির দাম বের করতে হবে। তাহলে যে 4টা মুরগির দাম দেওয়া আছে 384 টাকা, অতএব একটি মুরগির দাম। তাহলে 4টা মুরগির দাম যদি 384 টাকা হয়, তাহলে একটি মুরগির দাম কি হবে? অবশ্যই কম হবে। আর কম হলে কি করতে হয়? আমরা জানি ঐকিক নিয়মে ভাগ করতে হয়। তো ভাগ করবা 4 দিয়ে, ভাগ করলে হবে 96 টাকা। ঠিক আছে, তো একটি মুরগির দাম 96 টাকা, আর একটি হাঁসের দাম হচ্ছে 85 টাকা। তাহলে এখন আমরা কি করব? বলেছিল পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি করব? আমরা এটা বিয়োগ করব। এই যে দামের পার্থক্য, এই যে একটি মুরগির দাম এইটা, একটি হাঁসের দাম এইটা, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 11 টাকা। ঠিক আছে, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, তো এই ছিল তোমাদের সৃজনশীল যে অঙ্কগুলো। এখন কিছু জ্যামিতির মানসংখ্য আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো আমি একটু তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যদিও এগুলো ক্লাসে সুন্দরভাবে বুঝিয়েছি, তারপরও যেহেতু সময় আছে, আমি একটু ভিডিওটা দেওয়ার
চেষ্টা করি তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে। তো আমি ভিডিওটা আরেকবার দেখা অঙ্কটি তোমাদেরকে, তোমরা স্ক্রিনশট মেরে নেবা খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে খ নম্বর আর এটা হচ্ছে ক নম্বর। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বোঝা হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নিলে হবে কি তুমি আস্তে আস্তে পরে এগুলা উঠাতে পারবা, ঠিক আছে। তাহলে সুন্দরভাবে লিখবো একটি হাঁসের দাম অর্থাৎ 3টি হাঁসের দাম বেশি হলে আমরা কী করবো, গুণ করব। তারপরে মুরগির দাম বের করতে বললে হাঁসের দাম আমরা কী করব, বিয়োগ করে দেবো, ঠিক আছে। তারপরে বলেছিল একটি মুরগি ও একটি হাঁসের দামের পার্থক্য, তাহলে আমরা একটি মুরগির দাম বের করবো আগে, আর হাঁসের দাম তো দেওয়া আছে উদ্দীপকে, তারপরে আমরা দুইটা আমরা কী করবো, বিয়োগ করব। আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা জ্যামিতির যে মানসংখ্য আছে সেই মানসংখ্যগুলো বোঝার একটু চেষ্টা করি। তো প্রথমে আমি তোমাদের এই যে 50 নম্বর মানসংখ্যটা করাবো। তো 50 নম্বর অঙ্কটি কি ছিল আমাদের, 50 নম্বরটি ছিল তোমার একটি রেখাংশের কয়টি প্রান্তবিন্দু থাকে। কি বলেছে, একটি রেখাংশের। তো প্রথমেই তোমাকে জানতে হবে যে রেখাংশ কি, এটা ক্লাসে অনেকবার শিখিয়েছি, তারপরে এখানে আরেকবার দেখাচ্ছি। একটি রেখাংশের, তা আমরা জানি যে এইটা হচ্ছে রেখাংশ, এই যে এইটা হচ্ছে কি রেখাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তাহলে রেখাংশের কয়টি প্রান্তবিন্দু থাকে, এই যে 2টি। তাহলে উত্তর হবে কত আমাদের, 2টি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে কি বলেছে 51 নম্বরটা, যে একটি রশ্মির কয়টি প্রান্তবিন্দু থাকে। তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে রশ্মি, এই যে এটা হচ্ছে কি রশ্মি, এটা হচ্ছে 51 নম্বর। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা শুরু হয়েছে, তার মানে এটা একটা বিন্দু, আর এটা কিন্তু শেষ নেই, এই যে চলতে থাকতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি রশ্মির একটি প্রান্তবিন্দু, তাহলে উত্তর হবে আমাদের একটি। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। তারপরে বলেছে এক সমকোণ সমান কত ডিগ্রি। এটা তো আমরা সবাই জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা কেমন হবে, যে এইটা হচ্ছে ভূমি, আর ভূমির উপর জিনিসটা হবে এরকম লম্ব। লম্ব মনে রাখবা যে 90 ডিগ্রি মানে একদম সোজা হবে লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটাকে বলা হয় এক সমকোণ। তাহলে এক সমকোণ সমান কত ডিগ্রি, উত্তর হবে 90 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে বলেছে এক সরল কোণ সমান কত ডিগ্রি। তা আমরাও জানি, এটাও জানি। তো সরল কোণটা কেমন হবে, যে এরকম হবে, যে এটা একটা রেখা আঁকালাম, এই যে একটা বিন্দু দিলাম, আর এখানে একটা ভাবে কোণ আঁকালাম, এই যে। তা আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করো। তো আমরা জানি এইটুক 90, এই যে এতটুকু হচ্ছে 90, আবার এই পাশেটাও কি 90। তাহলে এই দুইটা মিলে কত হলো, 90 আর 90 যোগ করলে কিন্তু হয় আমাদের 180। তার মানে এই অংশটা হচ্ছে 180, এই অংশটা। শুধু এখান থেকে এটুকু হচ্ছে 90, এই যে এখানে আমরা শিখেছি, এই যে এই অংশটা হচ্ছে 90। এখন এটাতে আমরা বর্ধিত করি এদিকে দিয়ে, এটাও আবার দাগ দিই, তাহলে এটাও কিন্তু 90। তাহলে এই পাশেও 90, এই পাশেও 90। তাহলে এই পুরোটা মানে অর্ধবৃত্ত, এটাকে বলা হয় 180। তাই আমরা এই কোণটা হচ্ছে এক সরল কোণ, ঠিক আছে। তাহলে আমরা 53, এটা আসলে 53 হবে। তো 53 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল যে এক সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। তো এই যে এই অংশটাকে বলা হয় 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। যদি চিত্রটা আরও সুন্দর করে আঁকাই, তাহলে জিনিসটা হবে এরকম, এই যে আঁকাইলাম, এই যে, ঠিক আছে। এইটা হবে হচ্ছে 180 ডিগ্রি, এই যে এতটুকু, এই পাশ দিন এই পাশ, এটা হচ্ছে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরের অঙ্কটি কি ছিল দেখি আমরা। তারপরটা ছিল তোমার 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি বলে। 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি বলে। তা আমরা জানি যে 90 চেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো কিভাবে বলেছিলাম আমরা ক্লাসে, এইভাবে শিখেছিলাম যে এই যে এই সোজা হলে এটা 90 হবে, আর যদি ডান পাশে হেলে যায়, মানে যদি এইটা এই দিকে চলে আসে, তখন এটা হবে সূক্ষ্মকোণ, এটা হবে সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছিল 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে কি বলে। তো আমরা জানি যে এই অংশটা হচ্ছে 90, যদি এভাবে দাগ দিই তাহলে বড় মানে এই দিকে আসবে। তার মানে চিত্রটা কেমন হবে, চিত্রটা হবে এরকম, যে
এই সোজা হলে হবে 90, কিন্তু সোজা দিব না, বলতে 90 চেয়ে বড়, তাহলে বড় হলে এই দিকে, তাহলে এটা যাবে এই সাইডে, এভাবে হবে। তাহলে তখন এই কোণটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা কি? এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলবো সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে আমরা বলবো স্থূলকোণ। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার 56 নম্বরটা কি বলেছে যে 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? সম্পূরক, তো সম্পূরকটা বুঝতে হবে। সম্পূরক মানে হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। এই যে খেয়াল করো যে এটা একটা বিন্দু, তা আমরা জানি এটা হচ্ছে এক সরল কোণ, তাই না? তো ঠিক এটাই কিন্তু সম্পূরক কোণ বোঝাবো এখান থেকেই। মনে করো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 180 ডিগ্রি। সম্পূরকের প্রথম শর্ত কি? যে 180 হতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছি একটা কোণ, এই একটা কোণকে আমরা দুইটা কোণ বানাবো, তার মানে মাঝখান দিয়ে একটা আমরা এরকম রেখা টানবো। তাহলে রেখা টানলে দেখো যে দুইটা কোণ হয়েছে, এদিকে একটা কোণ হয়েছে, এদিকে একটা কোণ হয়েছে। এই যে এই অংশটা একটা কোণ, এই অংশটা একটা কোণ। তাহলে এই যে দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তখন একটা কোণকে আর একটা কোণের আমরা সম্পূরক কোণ বলবো। তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত ডিগ্রি? 100 ডিগ্রি। কারণ কি? কারণ দুইটা মিলায়ে 180, দুইটা কোণ মিলে 180, তাহলে একটা যদি 80 হয় তাহলে আরেকটা কত হবে? 100 হবে না? এই যে আমরা যদি হিসাব করি এখানে 180, তাহলে আরেকটা 80, তাহলে এখানে বিয়োগ করলে আরেকটা কত? 100 হবে। তার মানে এটা 80, এটা 100, তাহলে দুইটা মিলায় কিন্তু 180 ডিগ্রি। তার মানে বুঝতে হবে যখন সম্পূরক বলবে তখন 180 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তারপরে বলেছিল যে 75 ডিগ্রি এর পূরক কোণ কত? তো সম্পূরক মানে 180, ঠিক ওই একইভাবে পূরক মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90। মানে জিনিসটা এরকম, এই যে এরকম, এই যে তা আমরা জানি যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটাকে আমি মাঝখান দিয়ে একটা রেখা টেনে দিলাম, তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন হলো না? দুইটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। তো ওখানে কি বলেছিল যে 75 ডিগ্রির পূরক কোণ কত? তো তুমি মনে করো যে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, যদিও 75 ডিগ্রি হয়েছে না, আমি হাত দিয়ে আঁকিয়েছি, এটা হচ্ছে 75 ডিগ্রি মনে করো, ঠিক আছে। তো এটা যদি 75 হয় তাহলে এটা কত হবে? তুমি 90 থেকে বিয়োগ করলে তুমি পেয়ে যাবা না? তাহলে এটা হবে হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। এটা হবে হচ্ছে 15 ডিগ্রি, কারণ দুইটা মিলায়ে কত? 90। পূরক মানে বুঝতে হবে দুইটা মিলায়ে 90, তা ঠিক আছে। তাহলে আমরা জানি যে পূরক মানে আগে 90 ডিগ্রি আঁকাবো, তারপরে মাঝখান দিয়ে একটা এভাবে রেখা টেনে দেবো, দেওয়ার পরে যদি এই পাশেটা 15 হয় তাহলে ওই পাশেটা কত হবে? 75। যদি এই পাশেটা 80 হয় তাহলে এই পাশেটা কত হবে? 10, কারণ দুইটা মিলায় 90 হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 75 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে উত্তরটা হবে আমাদের এখানে 15 ডিগ্রি, কারণ 75 আর 15 আমরা যদি যোগ করি তাহলে কিন্তু 90 চলে আসে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার 58 নম্বর বলেছে 45 ডিগ্রি এর বিপ্রতীপ কোণ কত? 45 ডিগ্রি এর বিপ্রতীপ কোণ কত? তো বিপ্রতীপ কোণ আবার কি? তো বিপ্রতীপ না বললে তোমরা বিপরীত তো বুঝো, এটা মনে রাখো। এই যে একটা সরল রেখা আমি আঁকাইলাম, এদিকে একটা সরল রেখা আঁকাইলাম, আর এদিকে একটা সরল রেখা আঁকাইলাম, ঠিক আছে। তো দেখো যে এখানে একটা কোণ হয়েছে না, আবার এখানে একটা কোণ হয়েছে। তো এইটার বিপরীত এইটা, আবার এইটার বিপরীত এইটা, বুঝতে পেরেছ? তো বলেছিল কি এখানে যে 45 ডিগ্রির বিপ্রতীপ কোণ। তো এটা যদি 45 হয় তাহলে এর বিপ্রতীপটাও কিন্তু হবে 45, ঠিক আছে। এক কথায় এই পাশেও যা হবে এই পাশেও কিন্তু তাই হবে। যদি এই পাশেরটা 100 হয় তাহলে এটাও 100 হবে, এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে, ঠিক আছে। ঠিক ওই একইভাবে তাহলে এটা যদি 45 হয় এটাও 45 হবে, এরকম। মানে বিপ্রতীপ কোণ সবসময় সমান, এটা মনে রাখতে হবে। যে এই পাশে যদি 50 হয় তাহলে এই পাশেও কত হবে? 50। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 45 ডিগ্রি এর বিপ্রতীপ কোণ কত? ওই 45 ডিগ্রি আসলে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে বলেছে কোন পরিমাপের একক কি? তো এই যে আমরা দেখতে পাচ্ছি না যে 45 উপরে এটা কী লেখাটা? ডিগ্রি। তো কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। কোন পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি? এই তো আমরা ডিগ্রি ব্যবহার করি, ঠিক আছে। এই আর কি, আর কিছু না।
তারপরে 61 নম্বর কি বলেছে যে দুইটি সরলরেখা কখন লম্ব হবে। তাহলে এখান থেকে আমরা 59 নম্বর প্রশ্নের উত্তরটা কি শিখলাম, যে কোণ পরিমাপের একক কি। তো কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, এখানে হবে ডিগ্রি। 45 ডিগ্রি এর বিপরীত কোণ কত, এটা হবে 45 ডিগ্রি। 75 ডিগ্রি এর পূরক কোণ কত, 90 থেকে 75 বিয়োগ করলে তুমি উত্তরটা পেয়ে যাবা 15 ডিগ্রি, ঠিক আছে। 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত। তো সম্পূরক মানে আমরা মনে রাখবো যে 180 হবে দুইটা কোণ, তাহলে 180 থেকে 80 বিয়োগ করলে হয় 100, ঠিক আছে। 90 ডিগ্রি এর চেয়ে বড় কোণকে কি বলবো আমরা, স্থূলকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। এক সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। একটি রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে, একটি রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন 60 নম্বর প্রশ্নটা বলেছিল যে কোণ পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি। তো কোণ পরিমাপ করার জন্য আমরা সাধারণত চাঁদা ব্যবহার করি, চাঁদা। তো দেখবা তোমাদের বইতে ছবি দেওয়া আছে চাঁদা, মানে একটা কোণ মাপার জন্য চাঁদা প্রয়োজন। তো আমরা লিখব যে কোণ পরিমাপের জন্য আমরা চাঁদা ব্যবহার করি, ঠিক আছে। এই যে আমি একটা ছবি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে চাঁদার একটা ছবি, হ্যাঁ। এই কোণ পরিমাপ করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় চাঁদা। আশা করি বুঝতে পেরেছ। তারপরে বলছে দেখো যে দুটি সরল রেখা কখন লম্ব হবে। দুইটা সরল রেখা কখন লম্ব হবে মানে যেটা এরকম, মনে করো এই যে এটা একটা সরল রেখা, এটা একটা কি সরল, সরল মানে কি সোজা, হ্যাঁ। আর এই যে এই দিকে আর একটা দিলাম, এই যে এদিকে আর একটা দিলাম, যদিও সোজা হয়েছে না সুন্দর, যাক এটা বুঝে নিও। এই যে দিলাম, হ্যাঁ, আমি আরও ভালো করে আঁকাই তাহলে আরও ভালো বুঝতে পারবা। মনে করো এই হচ্ছে একটা সরল রেখা, মানে যোগ চিহ্ন আর কি, আর এই হচ্ছে একটা সরল রেখা। তো এখন বলছে যে এই সরল রেখা দুটো কখন লম্ব হবে। তো দেখো যখন লম্ব হয়েছে এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না। আবার এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে কথাটা আমরা কিভাবে বলবো, যে দুইটা সরল রেখা তখনই লম্ব হবে যখন কি একটি রেখা আরেকটি রেখাকে সমকোণে ছেদ করবে, সমকোণে ছেদ করবে। তোমাদের বইয়ের 144 পৃষ্ঠা অ্যান্সারটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা এটা মুখস্থ করে নেবে, আমি জাস্ট খালি বুঝিয়ে দিলাম, হ্যাঁ। দুইটি সরলরেখা তখনই লম্ব হবে যখন একটি সরলরেখায় আরেকটি সরলরেখাকে কি সমকোণে ছেদ করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা বলেছে যে দুটি সরলরেখা কখন সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল মানে কি, তো তোমরা নিশ্চয় ট্রেন দেখেছো এবং ট্রেনের লাইন দেখেছো, দেখো যে ট্রেনের লাইনগুলো এরকম সোজা থাকে, এরকম থাকে, এরকম থাকে, পাশাপাশি দুইটা লাইন থাকে, দেখতে পাচ্ছ, পাশাপাশি দুইটা লাইন থাকে, ট্রেনের লাইন নিশ্চয় দেখেছো। এই যে তার মানে দেখো এই রেখাটা এভাবে যাচ্ছে, এই রেখাটা এভাবে যাচ্ছে, কেউ কারোর সাথে লাগতেছে না, কেউ কারোর সাথে লাগতেছে না। তার মানে আর একটা রেখার সাথে যদি আর একটা রেখা এভাবে যেতে থাকে পাশাপাশি, তখন এটাকে আমরা বলবো সমান্তরাল। তাহলে এটা সংজ্ঞাটা কিভাবে দিব, যে দুইটি সরল রেখা তখনই সমান্তরাল হবে যদি তারা কি একে অপরকে মানে একে অপর থেকে সমান দূরত্বে থাকে এবং কখনোই একে অপরের সাথে যেন মিলে না যায়। তাহলে আমরা এটুকু মনে রাখব যে দুইটা রেখা তখনই সমান্তরাল হবে যখন দুজনার দূরত্ব কি সমান থাকবে। দেখো এই যে এখান থেকে দূরত্ব কিন্তু সমান, দূরত্ব কি সমান, এবং এই রেখার সাথে এই রেখা কখনো মিলবে না, এটাকে বলবো আমরা সমান্তরাল। মানে একটা রেখা এভাবে যাইতে যাইতে এভাবে যাচ্ছে, আবার আরেকটা রেখা এভাবে চলতেছে, এভাবে চলতেছে, এটা হচ্ছে সমান্তরাল, কেউ কারোর সাথে কখনো লাগবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এটারও অ্যান্সার দেওয়া আছে 145 পৃষ্ঠা, ডাকটা ওখান থেকে তোমরা লাইনটা মুখস্থ করে নেবা, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপর আমি চেষ্টা করলাম তোমাদের সব কিছু বোঝানোর। তো অধ্যায় 5-এর যে সৃজনশীল অঙ্কগুলো ছিল সেগুলো করালাম, এবং জ্যামিতির অর্ধবার্ষিকের জন্য যে মানসংখ্যাগুলো ছিল সেগুলোও ভিডিও ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা, এবং যদি অঙ্ক বুঝে থাকো
বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবা, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।